বাসার সামনে এসে তুষার নামতে চাইলেই পূর্ণতা নরম স্বরে বলে ওঠে, আমি একজন ডিভোর্সি মেয়ে, স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়েছি। এখন যদি এলাকার মানুষ আমাকে সব সময় দেখে একটা ছেলে আমার আশেপাশে ঘুরঘুর করছে, আমার সাথে চলাফেরা করছে, তাহলে কি বলবে জানেন? আমার সম্মান এমনিতেই এই সমাজে নেই, তার উপরে আপনার এই আনাগোনায় আমি হয়তো আরো নিচু হয়ে যাব। সবাই ভাববে পরকিয়া করি, এই জন্যই স্বামীর সংসার করতে পারিনি। একটা মেয়ের সম্মান নষ্ট করতে না চাইলে আর কখনো আমার পেছনে আসবেন না। এই এলাকার মানুষ এমনিতেই আমার দিকে কটু চাহনি দিয়ে তাকিয়ে থাকে। এলাকায় একসময় যারা আমার বন্ধু ছিল তাদের আমার কাছে ঘেঁষতে দেয় না, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আপনার জন্য কোনো দুর্নাম ছড়াতে চাই না। আর আপনি নিজেও একটা ডিভোর্সি মেয়ের পেছনে থেকে সময় নষ্ট ও সম্মান ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। 3 মাস পরের কথা, পূর্ণতার সাথে আর তুষারের দেখা হয়নি। তুষার তার পিছু ছেড়েছে বুঝতে পেরে পূর্ণতা নিশ্চিত মনে এখন যেখানে খুশি সেখানেই যেতে পারে। সেদিনের কথাগুলো কাজে দিয়েছে তাহলে। আশালতা বেগম বসে আছে পূর্ণতাদের ড্রয়িং রুমে। আয়রার বিবাহ ঠিক হয়েছে, এই জন্য দাওয়াত দিতেই এসেছেন তিনি, এবং সঙ্গে করে পূর্ণতাকে নিয়ে যেতে চাই। তার এমন প্রস্তাবে শাহিন আলম ক্ষেপে উঠেছেন। আশালতা বেগমের সাথে বাজে আচরণ শুরু করে দিয়েছে, তা দেখে পূর্ণতা এসে বলে, মায়ের সাথে তুমি এইভাবে কেন কথা বলছো? শাহিন আলম প্রত্যুত্তরে বলে উঠলেন, কত বড় দুঃসাহস ওনার! এমন একটা প্রস্তাব কিভাবে দিল? উনি ভাবলেন কিভাবে তোমাকে আমরা ওই বাসায় আর যেতে দেব? তোমার সাথে এত বড় একটা অন্যায় করে আবার এখানে এসেছে কোন মুখ নিয়ে? শাহিন আলমের ওভার রিয়াক্ট দেখে পূর্ণতা নিজেই বিরক্ত হলো। ও নিজেই যেত না এই বিয়েতে, রাজশাহীতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ওর আর নেই। কিন্তু শাহিন আলমের অপমান ও আশালতার অপরাধীর চেহারা দেখে ও নরম হলো। এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসা তো মিথ্যা নয়, তাকে ও কিভাবে কষ্ট দেবে? এত দূর থেকে একা শুধুমাত্র ওকে নিতে এসেছে। তার ছেলের অন্যায়ের জন্য আজ তাকে অপমানিত হতে হচ্ছে। ছেলের ভুলের জন্য সে সবটা মাথা নিচু করে সহ্য করেছে। তাকে এত অপমানের পর আর কিভাবে ও অপমানিত করে একা পাঠাবে? পূর্ণতা আশালতা বেগমের হাত ধরে বলল, মা, আমি তোমার সাথে যাব। তোমাকে আমি মা বলে ডেকেছি, 5টা বছর মায়ের স্নেহ পেয়েছি, তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আশালতা বেগম পূর্ণতার চিবুক ছুঁয়ে চুমু খেয়ে নিল খুশি হয়ে। তিনি জানতেন পূর্ণতা তার কথা কখনো ফেলতে পারবে না। তার চোখ যেন জলে ভরে উঠল পূর্ণতার কথা শুনে। শাহিন আলম ক্ষেপে উঠলেন। তিনি রেগে গিয়ে বলেন, এসব কি বলছো তুমি? ওই বাসায় যাবে তুমি? কিভাবে সম্ভব? পূর্ণতার নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বাবা, যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওরা তোমার সাথে কি অন্যায় করেছে ভুলে গেছো? এখন আবার সেই পরিবারে যাওয়ার কথা ভাবছো? কে কি করেছে সেটা ভাবতে গেলে আমার এখানেও থাকা উচিত না বাবা? কিন্তু আমি তোমাদের সাথে থাকছি সব ভুলে। না হলে বিয়ের 5 বছর তো আমাকে তোমার মেয়ে বলেই আর পরিচয় দাওনি। আমি একবার যখন বলেছি যাব মানে যাবই। আমার জীবনে আমি কারোর আর কোনো হস্তক্ষেপ মেনে নেব না বা নেইনি। শাহিন আলম রেগে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। পূর্ণতা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। বাবার এই রাগ আগে দেখলে ভয়ে ও কাঁপত, কিন্তু এখন ওর মধ্যে ভয়ের ছিটে ফোঁটাও নেই। ভয় তো হারিয়ে গেছে সেই কবেই। পূর্ণতার মা এলো ওকে মানাতে, বোঝাতে, কিন্তু পূর্ণতা নিজের কথাই অটল, ও যাবেই। এক প্রকার জেদ করেই ও আশালতাকে নিয়ে বাসা থেকে বের হলো। পূর্ণতা সবার ঊর্ধ্বে গিয়ে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিল। শাহিন আলম ওরা বের হবার সময় ওদের শুনিয়ে শুনিয়ে বলল, দেখেছো তোমার একরোখা জেদি মেয়ের কাজ? আমরা না হয় একটা ভুল করেছি, কিন্তু ওর ভুলের কি কোনো শেষ আছে? একের পর এক ভুল করেই যাচ্ছে, নষ্ট হয়ে গেছে একদম তোমার মেয়ে। রোজিনা বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে মরা কান্না জুড়ে দিয়েছে। সন্ধ্যায় আশালতা ও পূর্ণতা দাঁড়িয়ে আছে কমলাপুর রেল স্টেশনে। বাসায় এত ঝামেলা দেখে আশালতা বেগম ওকে বলেছিলেন না আসার জন্য, ওকে শুধু গাড়িতে উঠিয়ে দিলেই হবে, কিন্তু পূর্ণতা কোনো জবাব দেয়নি। বাসার সবার সাথে যুদ্ধ করে ও আশালতাকে নিয়ে কমলাপুর রেল স্টেশনে এসে দাঁড়িয়েছে। টিকিট কাটতে গিয়ে চমকালো আশালতা বেগম। পূর্ণতা একটা টিকিট কেটেছে। পূর্ণতা ব্যাগ প্যাক করে বাসা থেকে বেরিয়েছে,
ওনার সাথে, কিন্তু টিকিট কেন একটা কেটেছে সেটাই আশালতা বেগম বুঝতে পারল না। পূর্ণতা আশালতাকে ট্রেনে বসিয়ে দিয়ে বলল, মা তুমি সাবধানে বাসায় যাও। আমি তোমার সাথে যেতে পারবো না। যে শহর আমি ছেড়ে এসেছি সেই শহরে আমি আর কোনোদিনও ফিরে যাব না। আমাকে ক্ষমা করো। তুই তো রাজি হয়েই এসেছিলি। হ্যাঁ, ওই রাজিটা শুধুমাত্র বাবা মাকে দেখাতে। তারা তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছিল সেটা আমি সহ্য করতে পারছিলাম না। তুমি আমাকে ভালোবেসে এসেছো, কিন্তু তারা তোমাকে অপমান করেছে। এই জন্য আমি তাদের সিদ্ধান্তকে অবজ্ঞা করে তোমার সাথে এসেছি, শুধু তোমার প্রতি সম্মান রাখতে। কিন্তু আদত আমি রাজশাহী যাব না। তুই কোথায় যাবি? চল না আমার সাথে। আমি ওই কুলাঙ্গারকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। খুব ভালো করেছো মা। সে তার ভালোবাসার জন্য এত কিছু করেছে। একদিন আমিও আমার ভালোবাসার জন্য অনেক বেপরোয়া কিছু করেছিলাম। কারোর ভালোবাসাকে নিঃশেষ হতে দিও না মা। তোমার ছেলে আমাকে মেনে নিলেও আমি হয়তো মেনে নিতে পারতাম না তাকে। তার থেকে ভালো হয়েছে সে অন্য কাউকে বেছে নিয়েছে। সে তার ভালোবাসাকে বেছে নিয়েছে। তুমি আমার জন্য নিজের ছেলেকে দূরে রেখো না, তাকে বাসায় ফিরিয়ে আনো। আর তার স্ত্রীকে যথার্থ সম্মান দিও। আমি চাই না আর কেউ ভালোবাসা হারাক। পূর্ণতা ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে এলো। আশালতা তাকে জিজ্ঞাসা করলো, সে এখন কোথায় যাবে? পূর্ণতা উত্তর দেয়নি, শুধু রহস্য ভঙ্গিতে হেসেছে। ও কোথায় যাবে সেটা তো ও নিজেও জানে না। মন চাচ্ছে দুই চোখ যেই দিকে যায় সেই দিকে চলে যেতে। পূর্ণতা বাস স্টপে দাঁড়িয়ে আছে। কোথায় যাবে সেই নিয়েই দোটানায় ভুগছে সে। পূর্ণতা কল করলো মায়াকে। রাতটা ওর বাসায় থাকার ব্যবস্থা করা যায় নাকি? ব্যাগ নিচে নামিয়ে রেখে পূর্ণতা ওর নাম্বারে কল ডায়াল করলো। আচমকায় তখন একটা বাইকে করে ছিনতাইকারী এসে পূর্ণতার হাত থেকে একটানে ফোনটা কেড়ে নিল। স্তম্ভিত পূর্ণতা হতবুদ্ধির চোখে তাকিয়ে আছে বাইকের পেছনে বসা ছিনতাইকারীর দিকে। গলা ফাটিয়ে এক চিৎকার দিয়ে ওঠে পূর্ণতা। বাইকটা তড়িৎ গতিতে মিনিটেই দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। পূর্ণতা পিছু ছুটল, কিন্তু দৌড়ে আর কি বাইক ধরা যায়? আশেপাশের মানুষ ওর কাছে এসে জড়ো হয়ে গেল। পূর্ণতা মাথায় হাত দিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। মিনিটের মধ্যে কি ঘটে গেল ওর মস্তিষ্ক ধরতে পারলো না। ও এতটা গাধা হয়ে গেল কিভাবে? ওর হাত থেকে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেল। ট্রাফিক পুলিশ চলে এসেছে কি হয়েছে জানতে। পূর্ণতা সমস্ত ঘটনা খুলে বলল। পূর্ণতাকে একটা জিডি করতে বলল পুলিশ। পূর্ণতা ভিড় ঠেলে পড়ে দাঁড়ালো। রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। এদিকে ফ্রেন্ডদের নাম্বারও মুখস্থ নেই। কারোর ফোন চেয়ে যে কল করবে তারও তো কোনো উপায় নেই। পূর্ণতা নিজের মাথা খাটিয়ে ভাবতে লাগলো মায়ার বাসার ঠিকানা। দেখা হয়েছিল সেদিন, অ্যাড্রেসও দিয়েছিল মায়া। নখ কাটতে কাটতে পূর্ণতা ভাবতে লাগলো। যতটুকু মনে পড়লো সেই মোতাবেক বাসায় যাওয়ার জন্য ও সিএনজি নিল। তারপর কাঙ্ক্ষিত বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে নেমে দাঁড়ালো। হাত ঘড়িতে সময় দেখলো 8টার উপরে বাজে। 3তলা বাসাটার দিকে পূর্ণতা চেয়ে আছে। মায়া বলেছিল 2 তলায় থাকে। পূর্ণতা দারোয়ানের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে চাইছিল, কিন্তু বাসার সামনে দারোয়ান নেই। পূর্ণতা 5 মিনিট দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে ভেতরে চলে গেল। কেয়ারলেস দারোয়ান দরজা খোলা রেখেই কোথায় যেন উধাও হয়ে গেছে। কে জানে এইভাবে কেউ খোলা রাখে? পূর্ণতা লিফটে করে 2 তলায় গিয়ে কলিং বেল দিতে গিয়ে কনফিউজড হয়ে পড়ল। 2টা রুম, কোনটায় মায়া আছে এখন বুঝবে কিভাবে? পূর্ণতা 2 ফ্ল্যাটের দরজার সামনে দ্বিধান্বিত চোখে তাকিয়ে আছে। মনের সাহস সঞ্চয় করে ও বাম পাশের ফ্ল্যাটের কলিং বেল দিল। বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে। যদি এই রুমে মায়া না থাকে কি লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তাকে। মনে মনে আল্লাহ পাককে ডাকছে যেন অপরিচিত কারোর রুম না হয় এটা। ওর ডাক আল্লাহ শুনেছে নাকি পূর্ণতা জানে না, কারণ দরজা খুলে যে বেরিয়েছে সে পরিচিত। মায়া না হলেও অপরিচিত কেউ না। ফ্ল্যাটের দরজার মুখে যিনি দাঁড়িয়ে আছে তাকে দেখে পূর্ণতার বুকের ভেতরে রক্ত যেন ছলাৎ করে উঠল। শরণের ভালো নাম ইমতিয়াজ শরণ হোসেন। মাস্টার্স শেষ করে স্কুলের গণিত টিচার হিসাবে নিযুক্ত হয়েছে সে। 2 বছর হয়েছে চাকুরির। বাবা মা, ছোট বোন ও ভাই নিয়ে সংসার তার। চাকুরিতে যোগদানের পর থেকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। নিজের পছন্দের তেমন কেউ নেই। স্টুডেন্ট লাইফে প্রেম এসেছে 2-1 বার, কিন্তু তেমন সিরিয়াস ভাবে আসেনি। এই জন্য তাদের সবারই বিয়ে হয়ে গেছে।
শরণ এক্সদের বিয়েতে অবধিও অ্যাটেন্ড করেছে। নিজের চয়েস করা কেউ নেই বিধায় পরিবারের সদস্যদের ওপর দায়িত্ব পড়ে পাত্রে নির্বাচনের জন্য। শরণ পরিবারের পছন্দের কয়েকটা মেয়ে দেখে তেমন পছন্দ হয় না। সর্বশেষ মেয়ে দেখতে উপস্থিত হয়, সেই পাত্রীর নাম হচ্ছে আয়রা। শরণের মা সোমা বেগম পাত্রীর ছবি দেখাতেই ছেলে পিছু ঘোরে। শরণ তাকে জানিয়ে দেয়, মেয়ের ছবি আমি দেখব না, মেয়েকে সরাসরি বা সামনাসামনি দেখতে চাই। শরণের সিদ্ধান্ত শুনে তারা সরাসরি মেয়েকে দেখতে আয়রাদের বাসায় যায় ছেলে সমেত। শরণ ভদ্রতার সহিত সোফায় বসেছিল পাত্রীর অপেক্ষায়। মাঝে মাঝে সেলফোন বের করে টিপছিল। ওদের সামনে বিভিন্ন খাবারের সমগ্র এনে রাখছিল টি টেবিলে একটা নাম না জানা মেয়ে। শরণ নিজের ফোনের স্ক্রিনের থেকে দৃষ্টি সরিয়ে মেয়েটির ক্লান্ত শুভ্র মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করতেই ওর আখি যুগল সেখানেই যেন থমকে যায়। ও অনিমেষ চোখে পূর্ণতার শুভ্র মুখশ্রীতে দৃষ্টি আকর্ষণ করে। মুখ থেকে সরিয়ে আপাতমস্তক পর্যবেক্ষণ করে পূর্ণতাকে। যতই তাকিয়ে থাকে ততই তার চোখে মুখে মুগ্ধতা ফুটে ওঠে। তার চোখের মুগ্ধতা ঠোঁটে এসে ভিড় জমায়। শরণ আশঙ্কা করে পূর্ণতাই হয়তোবা পাত্রী। পাত্রীর এমন সাদামাটা স্নিগ্ধ রূপ দেখে শরণ বিমোহিত হয়ে যায়। শরণের মনটা একটু বাদেই সমুদ্রের উত্থাল ঢেউ এসে যেমন কিনারা সব তছনছ করে দেয়, তেমনি ভাবে ওর হৃদয়ে ঘূর্ণিঝড় নিমিষেই শান্ত বানিয়ে দেয়। পাত্রী অন্যজন জানতে পেরে আয়রা দেখতে খারাপ নয়, কিন্তু নজর আটকে গেছে আরেকজনের মাঝে। এখন কি আর কাউকে সামনে আনলে ওর চোখে ভালো লাগবে? শরণ আর চোখে শুধু পূর্ণতার দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। পূর্ণতার সাথে কথা বলার একটা সুযোগও খুঁজছিল মনে মনে, কিন্তু পাচ্ছিল না। তাই মায়ের কানে কানে বলে একাকী একটু পাত্রীর সাথে কথা বলতে চাই। সোমা বেগম তো ছেলের কথায় বেজায় খুশি হন। তিনি ভেবেছেন ছেলের হয়তোবা মেয়ে পছন্দ হয়েছে, এই জন্যই আলাদা কথা বলতে চাইছে। শরণের যাওয়াকে আরেকটু সহজ করে সবাই পূর্ণতাকে বলল আয়রার রুমে নিয়ে যেতে। পূর্ণতা এসে তাকে যখন নিয়ে গেল, শরণ একটা কথাই জানতে চেয়েছিল, বিবাহিত কিনা পূর্ণতা। যদি এই মেয়ে অবিবাহিত হয়, শরণ এই মেয়ে বিনা আর কাউকেই বিয়ে করবে না। নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে। পূর্ণতার থেকে ইতিবাচক খবর পেয়ে শরণের আনন্দ আর দেখে কে। ওর বুকের ভেতরে তখন যেন আনন্দের জোয়ার বয়ে যেতে লাগলো। বাসায় ফিরে বাবা মাকে নিজের পছন্দের কথা খোলাখুলি ভাবে জানায়। সবাই শুনে সোমা বেগম ও ইব্রাহিম হোসেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। ছেলে এসব কি বলছে, মাথা খারাপ হয়ে গেল নাকি? একজনকে দেখতে গিয়ে আরেকজনকে পছন্দ করেছে, হাই সর্বনাশ। বাসায় ফিরেই শরণ জেদ ধরে বসেছে, ওই মেয়ে বিনা আর কাউকে সে বিয়ে করবে না। এত বড় বুঝদার ছেলের এমন আর্জি দেখে তারা সহ বাড়ির ছোট সদস্য, শরণের ভাই বোন সকলেই যেন হতবম্ব। ছেলেকে সবসময় বিচক্ষণ বলেই জেনেছে, আজ হঠাৎ এমন ছেলে মানুষই জেদে তারা বিচলিত হয়ে উঠল। ছেলেকে কোনোভাবেই শান্ত করাতে পারছে না শরণের এক কথা। এই মুহূর্তে ওই বাসায় কল করে তার পছন্দের মেয়ের কথা জানাতে লজ্জায় তাদের মাথা হেট হবার দশা। যেদি একরোখা ছেলের জবরদস্তিতে তারা লাজ লজ্জার মাথা খেয়ে কল করেন আশালতাকে, আর তাদের ছেলের নির্লজ্জ বেশরম কর্মকাণ্ডের কথা তাকে জানান। শরণ ফের ওই বাসায় যায় পূর্ণতার ঠিকানা নিতে, কিন্তু তখন পূর্ণতা ওই বাসায় উপস্থিত ছিল না। আশালতা বা তার পরিবারের কারোর মাধ্যমে ওর বাসার কোথায় তা খোঁজ নিতে পারে না। শুধু এতটুকু খবর নিতে পারে যে পূর্ণতার বাসা হচ্ছে ঢাকায়। এটা জানার পরপরই শরণ ঢাকায় শিফট হয়েছে নিজের পরিবার নিয়ে, নিজের চাকরি সব কিছু ফেলে। ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলেনি পূর্ণতার। অধৈর্য হয়ে 2 দিন ধরে খোঁজাখুঁজি বাদ দিয়ে নিজের বাসায় বসেছিল। ভেবেছিল রাজশাহী ফিরে যাবে। ফিরে যাবার সিদ্ধান্ত নিতেই পূর্ণতা যেচে এসে ওর সামনে দাঁড়িয়েছে। ও ভাবতেই পারছে না। অবিশ্বাস্য চোখে শরণ তাকিয়ে আছে পূর্ণতার দিকে। প্রথম দিনের মতোই সাদামাটা স্নিগ্ধ লাগছে পূর্ণতাকে। পূর্ণতার পরনে পার্পল কালারের সালোয়ার কামিজ, চুলগুলো ঝুটি করা, বিস্মিত নয়নে ওর দিকে তাকিয়ে আছে। কথা বলার জন্য ওর কোমল ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। শরণ কথা না বলে নিষ্পলক চোখে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। এদিকে পূর্ণতা মায়ার বদলে
আয়রার জন্য সম্বন্ধ আসা মিস্টার শরণকে দেখে স্তম্ভিত। চরম আশ্চর্যান্বিত হয়ে ও কপাল কুঁচকে তাকিয়ে আছে শরণের দিকে। এই লোকের বাড়ি তো রাজশাহী, জব করে রাজশাহী স্কুলে, এখানে কি করছে? পূর্ণতার চোখ মুখ কঠিন হয়ে এলো শরণকে সামনে পেয়ে। রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। পূর্ণতা নাকের পাটা ফুলিয়ে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। এই তো সেই বেয়াদব লোকটা, আয়রার বদলে ওর বিয়ের প্রস্তাব দিয়েছিল আশালতাকে। রাগে তখনই ওর মন চাইছিল লোকটাকে হাতের কাছে পেলে কষিয়ে একটা থাপ্পড় মেরে মাথাটা ঠান্ডা করবে। এই নির্লজ্জ বেশরম লোকটার সামনেই ওকে পড়তে হলো। ভুল ফ্ল্যাটে এসেছে ঠিক আছে, তাই বলে এই লোকটার ফ্ল্যাটে এসে পড়তে হলো তাকে? আর কি মানুষ নেই পৃথিবীতে? যত সব ফালতু লোকগুলো কেন যে ওর সামনেই আসে। ও কোনো কথা না বলে পাশের ফ্ল্যাটের কলিং বেল দিতে যাবে, তখনই শরণ বলে উঠল, হোয়াট ইজ সারপ্রাইজ! পূর্ণতা, তুমি এখানে? আমি কি স্বপ্ন দেখছি? পূর্ণতা রাগে হিসিয়ে বলল, জি, আপনি স্বপ্ন দেখছেন। চোখে মুখে পানি দিয়ে স্বপ্ন ভাঙুন। পূর্ণতার কথা শুনে শরণ অমায়িক হাসি দিয়ে বলল, এতক্ষণ এটাকে স্বপ্ন মনে হলো? এটা কিন্তু ঝাঁঝালো মিষ্টি কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আমি স্বপ্নে নয়, বাস্তবেই তোমাকে দেখছি। তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো। ও মাই গড, আমি নিজেও তো তোমার মনের দরজা দিয়ে ঢোকার জন্য আকুল হয়ে আছি। এখন দেখছি তুমিও দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো না। পূর্ণতা পাশের দরজায় নক করলো। শরণের কথায় মনোযোগ না দিয়েই শরণ ভুরু কুঁচকে বলল, আমি তো এখানে, তুমি ওই ফ্ল্যাটে কলিং বেল দিচ্ছ কেন? পূর্ণতা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে উত্তর না দিয়ে দাঁড়িয়েই আছে। ওর কপালে বোধহয় শান্তি বস্তুটা লেখা হয়নি। এই জন্যই তো একজনের পর একজন জ্বালাতন করতে হাজির হয়ে যায় ওরই সামনে। শরণ উত্তর না পেয়ে চুপচাপ দরজায় হেলান দিয়ে পেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি পূর্ণতার বিরক্তিকর মুখশ্রীর পানেই নিবদ্ধ। পাশের ফ্ল্যাটের দরজা খুলে একটা বয়স্ক মহিলা বেরিয়ে এলো। পূর্ণতা কপালে চিন্তার ভাঁজ ফেলে তাকে মায়া আছে কি নাকি জিজ্ঞাসা করলো। তিনি বলেন, মায়া নামের কেউ নেই। পূর্ণতা দুশ্চিন্তায় সরি বলে সরে এসে দাঁড়ালো। আর চোখে চেয়ে দেখলো শরণ এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে তার হাসির রেখা ঝুলছে। অদ্ভুত, হাসছেন কেন? ভুরু কুঁচকে বলল পূর্ণতা। আচ্ছা, তুমি এখানে কিভাবে আসলে বলো তো? আমি এতদিন ধরে খুঁজেও তোমার কোনো টিকিটিও পাইনি, আর তুমি? আমি চলে যাব ভাবতেই তুমি খুঁজে চলে এলে। এত ভালোবাসো আমায়? হোয়াট? কি সব আবল তাবল বকছেন? আই লাইক ইট। আপনি কতটা বেশরম আমি জানি, তাই আর নিজের নির্লজ্জপনাটা আমাকে দেখাতে আসবেন না। লজ্জাবোধ থাকলে একটু নিজেকে সংযত করুন। বিলিভ মি পূর্ণতা, আমি তোমাকে দেখার পর একেবারে লজ্জা, লাজ, শরম সব কিছু নিজের উপর থেকে ঝেড়ে ফেলে ময়লার মতো করে ফেলে দিয়েছি ডাস্টবিনে। গা ঝাঁকিয়ে বলল শরণ। আপনার মধ্যে যে ন্যূনতম লজ্জাবোধ নেই সেটা তো সেই দিনই প্রমাণ করে দিয়েছেন। সি, কতটা নির্লজ্জ হলে মানুষ পাত্রীর বদলে অন্য একজনকে পছন্দ করে। শুধু তাই নয়, সেটা আবার বড় মুখ করে বলেও বেড়ায়। শরণ দেওয়ালে হেলান থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পূর্ণতার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, নিজের পছন্দের কথা বলতে আমার বিন্দুমাত্র লজ্জা শরম লাগে না। আমি তোমাকে পছন্দ করেছি, বিয়ে করতে চাই তোমাকে। তোমার এখানে নাক ছিটকানোর কিছু তো দেখতে পাচ্ছি না। আমি তোমাকে তো অবৈধভাবে সম্পর্ক করতে বলছি না, বিয়ের প্রস্তাব দিয়েছি। এতে বিরক্ত হচ্ছ কেন? পূর্ণতা ঘৃণায় মুখটা ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, বাসা থেকে বেরিয়ে একটু শান্তি পেতে চেয়েছিলাম, কিন্তু জানা ছিল না বাইরে আরো বড় অশান্তি আমার ঘাড়ে চাপবে। এখানে এসে আপনার মুখ দেখতে হবে জানলে কখনোই আমি এখানে আসতাম না। বিড়বিড় করে বললেও পূর্ণতার সম্পূর্ণ কথাই শরণের শ্রবণ হলো। শরণ কিছু বলতে যাবে, তার আগে পূর্ণতা গটগট পায়ে হেঁটে লিফটে উঠে পড়ল। শরণ ওর যাওয়ার দিকে চেয়ে স্মিত হেসে বিড়বিড় করে বলল, একবার যখন সামনে এসে পড়েছ আর আমার দৃষ্টির আড়াল হতে পারবে না আমার প্রাণ প্রিয়া।